আয়ানা ধীর পায়ে মাথা নিচু করে গেল মীরার কাছে। বেডের কাছে যেতেই মীরা আয়ানার হাত ধরে বসিয়ে দিল, বলল, কেমন ছিল ক্লাসের প্রথম দিন? আয়ানা মাথা নেড়ে বলল, ভালো। আয়না উৎসুক করতে লাগলো বাড়ির সবাই কথা জিজ্ঞাসা করার জন্য। মীরা নিজেই বলল, কি রে, কিছু বলবি? আয়না কৌতূহলী হয়ে বলল, আপু, বাড়ির সবাই কোথায়? কাউকে দেখলাম না যে। মীরা বইটাকে বিছানার উপর উল্টে রেখে বলল, বড় মা, আহিলার বাবা অফিসে গেছেন, কোনো সমস্যা হয়েছে বলে তাই। আর মায়ের কিছু কেনাকাটা করার ছিল, তাই মলে গেছে। আনিকা ভার্সিটিতে, আর খালা অসুস্থ, তাই রুমেই আছেন। আয়না মৃদু স্বরে বলল। ও। মীরা বলল, তুই তো ক্লান্ত মনে হয়, যা ফ্রেশ হয়ে আয়। ততক্ষণে ওরাও চলে আসবে হয়তো, তারপর সবাই একসাথে লাঞ্চ করব। আয়না সম্মতি দিয়ে বেরিয়ে আসলো মীরার রুম থেকে। রুমে এসে ব্যাগ রেখে ক্লাব ডোর খুলল সে। এক গাদা কাপড় দিয়ে ঠাসা ক্লাব ডোর, এছাড়াও যাবতীয় প্রয়োজনীয় সব আছে। এই সব কিছু তার শাশুড়ি আম্মা তার জন্য কিনেছে। নিজের বাড়ি থেকে ঘুরে আসার পর আয়না এসব দেখে। প্রথমে বুঝতে না পারলেও পরে অনামিকার কাছ থেকে জানতে পেরেছে অনু এসব কিনে গুছিয়ে রেখেছে তার জন্য। বাবা বাড়ি থেকে মেয়েরা অনেক কিছু নিয়ে আসে, অথচ সে এনেছিল পুরনো কিছু কাপড়। আর তো কিছুই তার ছিল না, আর না তাকে কিছু দেওয়া হয়েছে। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে আয়ানা। অথচ তার শাশুড়ি মা বুদ্ধিমত্তার সাথে বিষয়টা এড়িয়ে যান। এসব নিয়ে খোঁটা দেওয়ার তো দূরের কথা, আয়না বুঝে উঠতে পারে না একটা মানুষ এতটা ভালো কিভাবে হয়। আয়না হালকা গোলাপি রঙের একটা জামা নিয়ে চলে গেল শাওয়ার নিতে। রুমে প্রবেশ করতে পা থেমে গেল আদৃশের। তার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো। সামনে সদ্য শাওয়ার নেওয়া আয়নাকে উল্টো দিকে ফিরে চুল ঝাড়ছে। তার ওড়না বিছানায় রাখা। একটা ঢোক গিলল আদৃশ। এই মুহূর্তে আয়নাকে দেখে দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হচ্ছে আদৃশের। বেহায়া চোখজোড়া বারবার সরাতে চেয়েও ব্যর্থ হচ্ছে সে। এই দুদিনে একবারও সে আয়নাকে এই রূপে দেখেনি। আয়না সবসময় মাথায় হালকা পাতলা কাপড় দিয়ে রাখে। প্রথমবার আয়না চুল দেখল সে। বেশ বড় আয়না চুল, তবে তার চেয়ে বেশি ঘন। সেটাই মনোযোগ সহকারে মুছছে সে। চুল মুছতে মুছতে হঠাৎ আদৃশের দিকে ফিরল আয়না। আদৃশের দিকে চোখ যেতেই চোখ বড় বড় হয়ে গেল তার। এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আয়না চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদৃশের দিকে, আর আদৃশও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। আয়না ভয়াত্মক মুখটা দেখতেও ভীষণ ভালো লাগছে তার। আর আয়না সে কি করবে তাই বুঝে উঠতে পারছে না। নড়াচড়ার শক্তিও যেন হারিয়ে গেছে তার। বাড়িতে কেউ ছিল না, তাই শুধু দরজা চাপিয়ে রেখেছিল আয়না। আদৃশ রাতে পড়া নেওয়ার কথা বলায় সে ভেবেছিল রাতে হয়তো আসবে, কিন্তু আদৃশ যে এখনই চলে আসবে আর এমন একটা সিচুয়েশনে পড়তে হবে মাথাতেও আসেনি আয়ানার। সে এখনো চোখ বড় বড় করে আদৃশের দিকে তাকিয়ে আছে। কিছু যে বলবে তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কথাগুলো যেন কোথাও আটকে গেছে। আনিকার চিৎকারের শব্দে হুঁশ ফিরল আদৃশ আর আয়ানার। আয়ানা দ্রুত বেড থেকে ওড়না তুলে সারা গায়ে জড়িয়ে নিল। আদৃশ খেয়াল করলো আয়ানার গালে লাল আভা ছড়িয়ে পড়েছে। হয়তো লজ্জা পাচ্ছে মেয়েটা। গালের পাশে লেপ্টে থাকা ছোট ছোট চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এই রূপ আরও বেশি মারাত্মক লাগছে আয়নাকে। আদৃশ দ্রুত নিজের চোখ সরিয়ে বেলকনিতে চলে গেল। আদৃশ যেতেই আয়নাও কোনো রকমে ভেজা চুল গুটিয়ে খোপা করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ভীষণ লজ্জা লাগছে তার। অমন অবস্থায় আদৃশ তাকে দেখেছে ভাবতে লজ্জায় কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে আয়ানার। গালে জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তিম আভা। কিছুক্ষণ পর রুমে উকি দিয়ে আয়ানাকে না দেখে আদৃশ বুঝলো সে পালিয়েছে। আদৃশ মাথা চুলকিয়ে রুমে প্রবেশ করলো। চলে গেল ফ্রেশ হতে। আজ লাঞ্চ টাইমে বেশ অনেকক্ষণ দেওয়ায় বাড়িতে এসেছিল সে। লাঞ্চ টাইম বেশি পেলে সে সবসময় বাড়িতে চলে আসে। পরিবারের সাথে বসে খাবার মাঝে আলাদা তৃপ্তি অনুভব করে আদৃশ। তাই তো একটু বেশি সময় পেলে বাড়িতে ছুটে আসে। তাদের পরিবারের সবাই এমনই, সুযোগ পেলে পরিবারের সাথে সময় কাটাতে ভুললে না তারা। আয়না নিচে নেমে দেখলো আনিকা আহিলের পিছনে দৌড়াচ্ছে মারার জন্য। নির্ম আওয়াজে কিছু নিয়ে ঝগড়া লেগেছে দুজনের মধ্যে। দুই ভাই বোন একেবারে পাগল। সুযোগ পেলে সারা দিন দুজন দুজনকে জ্বালায়। বিশেষ করে আহিল আনিকাকে কথায় কথায় রাগিয়ে দেয়।
এরপর আনিকা 4-5টা কিল দিয়ে শান্ত হয়। ভালো লাগে আয়নার দুই ভাই বোনের খুনসুটি দেখতে। আয়না ওদের কাছাকাছি আসতেই আহিল এসে আয়নার পেছনে দাঁড়ালো। আয়নাকে সামনে ধরে রেখে বলতে লাগলো, বোন বাঁচাও আমাকে এই পেতনির হাত থেকে। তুমি না আমার ভালো বোন, সোনা বোন। এই পেতনির একটা কিল খেয়ে 2 দিন আমার হাত ব্যথা থাকে, বাঁচাও। আনিকা আরো রেগে গিয়ে নাক ফুলিয়ে বলল, আমি পেতনি তাই না? আমি পেতনি? দেখবো আমি আজ তোরেকে বাঁচাই। ভাবির পিছনে লুকিয়েছিস কেন ভীতু কোথাকার? আনিকা আয়নাকে টপকে আহিলকে মারার চেষ্টা করতে লাগলো, আর আহিল আয়নাকে সামনে রেখে ঘুরতে লাগলো। এদের কাণ্ডে খিলখিল করে হাসতে লাগলো আয়না। আদৃশ ফ্রেশ হয়ে নিচে নামছিল, কিন্তু পা জোড়া থেমে গেল কারো হাসির মিষ্টি ধ্বনিতে। সামনে তাকাতে আরেক দফা হৃদস্পন্দন থমকে গেল তার। আয়না হাস্যোজ্জ্বল মুখের দিকে অপলক তাকিয়ে রইল সে। মনে মনে ভাবলো, মেয়েটা এত সুন্দর করে হাসতে জানে, অথচ সবসময় মুখটা কেরকম গোমরা করে রাখে। আয়নার হাসি দেখতে দেখতে আদৃশের হাত নিচে বুকে চলে গেল। সে নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে তার। অন্য মেয়েরা তার গায়ে ঢলে পড়লেও যেখানে সে সহজে তাকায় না, আর তাকালো সেই চোখে থাকে আগুন দৃষ্টি, সেখানে সে আয়নার থেকে চোখ ফেরাতেই পারছে না। বারবার তার সাথে কেন এমন হচ্ছে? আহিলের ধাক্কায় আদৃশের ধ্যান ভাঙল। আহিল আদৃশকে টপকে দৌড়ে ওপরে চলে গেল। আহিলের যাওয়ার দিকে দেখতে গিয়ে আয়নার চোখ পড়ল আদৃশের ওপর। দৃষ্টি বিনিময় হলো দুজনের। আদৃশকে দেখা মাত্র আয়নার মুখের হাসি মিলিয়ে গেল, গাল জোড়া ছড়িয়ে পড়ল রক্তিম আভা। আয়না 1 সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত অন্যদিকে চলে গেল। এর মাঝে আনিকা আদৃশের হাত ঝাঁকি দিয়ে বলল, বউকে কত দেখবে, সারাদিনই তো দেখো, এবার বোনের দিকে একটু নজর দাও। আনিকার কথায় অপ্রস্তুত হয়ে গেল আদৃশ। হালকা কাশি দিয়ে বলল, কি বলছিস উল্টাপাল্টা? আনিকা ভাব নিয়ে বলল, হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, এবার আমার ম্যাটার সলভ করো। আদৃশ গম্ভীর কণ্ঠে বলল। কি সলভ করবো? আনিকার নাকের বাটা ফুলিয়ে বলল, আহিল ভাইও আমাকে আবার পেতনি বলেছে, আমাকে রাগিয়েছে, সব সময় আমার পিছে লেগে থাকে। এখন তুমি ওর বিচার করবে, ও কেন আমার পিছে লেগে থাকে, নইলে বড় মামার কাছে তোমাদের দুজনের নামে বিচার দেব। হ্যাঁ, তোরা তোদের ঝামেলার মাঝখানে আমাকে কেন টানছিস? আনিকা আদৃশের হাত জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের বড় ভাইও লাগো, আমাদের একটা দায়িত্ব আছে না? তুমি ওকে বকে দিবা, না হলে খবর আছে তোমারও। এবার আমি যাই, ফ্রেশ হয়ে আসি। সেই কবে আমার মহান আম্মা যেন আমাকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলেছে, আর আমি এখানে আছি দেখলে জুতা নিয়ে তাড়া করবে। আনিকা কথা শেষ করে দৌড়ে উপরে চলে গেল। আদৃশ হালকা হাসলো বোনের ব্যবহারে। বোনটা তাদের এমনই পাগলাটে, এই রাগে এই হাসে। যেই আহিলকে এতক্ষণ মারার জন্য তাড়া করলো, কিছুক্ষণ পর সেই আহিলের গলা জড়িয়ে ঝুলে থাকবে, এটা ওটা আবদার করবে। খাবার টেবিলে বসে একত্রে খাবার খাচ্ছে সবাই, শুধুমাত্র আহিলের বাবা অনুপস্থিত। তিনি কোনো একটা প্রয়োজনে অফিস থেকে গেছেন। বাকি সবাই ফিরে এসেছে। সবাই খাবার খেলেও আয়না শুধু নাড়াচাড়া করছে। তার গলা দিয়ে খাবার নামছে না, কারণ তার পাশে আদৃশ বসে আছে। আয়নার ইচ্ছা করছে এক ছুটে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু পারছে না। আয়নার খাবার না খাওয়ায় বিষয়টা লক্ষ্য করলেন অনু বেগম, কিন্তু তিনি কিছু বললেন না। আদৃশও লক্ষ্য করেছে, কিন্তু সে কি বলবে বা করবে ভেবে পেল না। সে বুঝতে পারছে আয়না এমন করার কারণ। খাওয়া শেষে সবাই একে একে উঠে গেলে আয়না অনেক কষ্টে 3 বার লোকমা খেয়েছে মাত্র, আর খেতে পারেনি। সেও উঠে যাবে চিন্তা করলো, কিন্তু এতগুলো খাবার নষ্ট করতেও কষ্ট লাগছে তার। নিজের পাশে কারোর উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো আয়না, কারণ আদৃশ খাবার শেষ করে উঠে গেছে সবার আগেই। পাশে তাকিয়ে দেখলো অনু বসেছে। অনু আয়নার সামনে থেকে প্লেট নিয়ে খাবার মাখিয়ে তার মুখের সামনে ধরলো। অবাক হলো আয়না, মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। অনু মুচকি হেসে আয়নার মুখে খাবার পুরে দিল। আনন্দে আয়নার চোখের পানি চিকচিক করতে লাগলো। মনে একটা কথা আসতে লাগলো, ইস আমি কত সৌভাগ্যবতী। এমন একজন শাশুড়ি মা পাওয়া মুখের কথা নয়। সৃষ্টিকর্তা যে তার ভাগে এত ভালো কিছু লিখেছে ভেবে চোখের কোণে পানি জমলো আয়নার। অনু যত্ন সহকারে সম্পূর্ণ খাবার খাইয়ে দিল আয়নাকে, আর আয়নাও তৃপ্তি করে খেলো। তিনি হাত ধুয়ে আয়নার মুখ মুছিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, আম্মা, খাবারে অনিয়ম করলে কিন্তু আমি খুব রেগে যাব। ঠিকমতো খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। সামনে তোমার কত বড় পরীক্ষা আছে, অসুস্থ হয়ে গেলে পড়াশোনা পিছিয়ে যাবে। তাই ঠিকমতো খাবার খাবে, আর নিজ হাতে খেতে ইচ্ছে না করলে আমাকে বলবে, আমি খাইয়ে দেব আমার মেয়েকে। আয়নার চোখ অশ্রুসিক্ত হলো।
কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে সব সময় শক্ত করে ঝাপটে ধরল অনুকে। অনুও পরশ মমতায় আগলে নিলেন। আয়নার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়েটা তার অনেক বেশি আদরের আর নরম মনের ভেবে আলতো হাসলেন অনু বেগম। পড়া যা দিয়েছি তা কিন্তু কমপ্লিট হওয়া চাই। আমি যেন এসে সব পড়া পাই। আর যদি না পারো তাহলে শাস্তির জন্য প্রস্তুত থেকো। তখন কিন্তু কেউ ঠেকাতে পারবে না আমাকে। মাথায় রেখো, ওকে? আদৃশ কথা শেষ করে সোজা নিচে নেমে গেল। মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আয়না সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে এতক্ষণ নিচের রুমের সামনে এসে চিন্তা করছিল ভেতরে যাবে কি যাবে না। এর মাঝেই রুমের বাইরে আসে আদৃশ আর উপরোক্ত কথাগুলো বলে। আয়না দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে রুমে প্রবেশ করলো। এখন তাকে পড়তে বসতে হবে। রাত 10টা বাজে এখন। আয়না আদৃশ যাওয়ার পর থেকে অনেকক্ষণ পড়েছে। বিকেলে 1 ঘন্টা ঘুমিয়েছিল। তারপর হালকা কিছু নাস্তা করে আবারও পড়তে বসেছে। হাত পা ব্যথা হয়ে যাওয়ার মাঝখানে একবার উঠেছিল। নিচে থেকে একটা ঘুরান দিয়ে এসে ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এখন আবারও পড়তে বসেছে। আদৃশ রুমে প্রবেশ করে দেখলো মনোযোগ সহকারে পড়ছে আয়না। তাই তাকে ডিস্টার্ব না করে নিঃশব্দে কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। হঠাৎ কেউ চেয়ার টেনে বসায় কেঁপে উঠল আয়না। ভয়াত্মক দৃষ্টিতে সামনের দিকে তাকাতেই আদৃশের মুখটা চোখের সামনে ভেসে উঠল। আদৃশ অবাক হয়ে বলল, কথায় কথায় এত ভয় পাও কেন? আয়না কোনো জবাব দিল না, মাথা নিচু করে ফেলল। আদৃশ আয়নার জবাবের অপেক্ষা না করে বলল, পড়া হয়েছে? আয়না মিনমিন করে বলল, মোটামুটি। আয়না জানে না তার হৃদয়পিণ্ড আজ ঢোল ড্রামের মতো বাজছে কেন। এমনিতে সে পড়াশুনো বরাবরই ভালো, খুব দ্রুত পড়া আয়ত্তে আনতে পারে। আর এখনও যে তার পড়া হয়নি এমন না, তার মোটামুটি সব পড়াই হয়েছে। কিন্তু আদৃশকে পড়া দিতে হবে ভাবলেই অর্ধেক পড়া মাথা থেকে হারিয়ে যাচ্ছে। আয়নার অনেক বেশি নার্ভাস লাগছে। তার মনে হচ্ছে আদৃশ জিজ্ঞাসা করলে সে কিছুই পারবে না। আয়ানার ভয় কিছু সময়ের জন্য দূর করলো আদৃশ। বলল, চলো ডিনার করে আসি, দেন তোমার পড়া নেব। আয়না নীরবে সম্মতি দিল। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে দেখলো অনু, প্রীতি আর খালা মিলে টেবিল সাজাচ্ছে। ফ্রোস করে একটা শ্বাস ছাড়লো আয়না। অনু তাকে একটা কাজও করতে দিচ্ছে না। কোনো কাজে হাত লাগাতে দেখলেই তার একই কথা। বই খাতা সামনে নিয়ে বসে আছে আয়না। আদৃশ তাকে পড়া ধরার জন্য সামনে বসে আছে। ভয়ে অনবরত হাত মোচড়াচ্ছে সে। আদৃশ হয়তো আয়নার মনের অবস্থা বুঝলো, তাই নরম গলায় বলল, ভয় পাওয়ার কিছু নেই, যা পারো ঠান্ডা মাথায় উত্তর দাও। আমাকে ভয় পাওয়ার কিছু নেই, ওকে? আমি বাঘ না আর ভালো না। আমি শুধু চাই তুমি সময় মতো পড়া কমপ্লিট করো, ফাঁকিবাজি না করো। এখন আমি যা জিজ্ঞেস করবো তা তুমি রিল্যাক্স হয়ে অ্যান্সার দেবে, ওকে? আয়না আদৃশের কথায় কিছুটা শান্ত হলো। আদৃশ বেশ অনেকগুলো প্রশ্ন করলো আয়নাকে। আয়না মোটামুটি সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পেরেছে, 2-3টা ছাড়া। সেটা নিয়ে আপাতত আয়না ভয়ে আছে, যদি আদৃশ পানিশমেন্ট দেয়। কিন্তু সে আয়নাকে পানিশমেন্ট নিয়ে কিছু বলল না, শুধু গম্ভীর গলায় বলল, আরও ভালো করে পড়তে হবে। আয়না মাথা নাড়ালো। আদৃশ পুনরায় আয়নাকে পড়ানো শুরু করলো। পার হলো প্রায় 1.5 ঘন্টা। আদৃশ পড়া বোঝাতে বোঝাতে আয়নার দিকে তাকিয়ে দেখলো সে ঘুমে ঢুলছে। আদৃশের যে ঘুম আসছে না তা নয়, তারও ঘুমে চোখ লাল হয়ে গেছে। সে বইটা বন্ধ করে দিল। আদৃশের বই বন্ধ করায় চকিত হলো আয়না। সোজা হয়ে বসলো। আদৃশ বলল, আজকের মতো এতটুকুই থাক, বাকিটা কাল সকালে বুঝিয়ে দেবো। যাও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। আয়না মাথা নাড়িয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো আদৃশ ঘুমিয়ে গেছে। যদিও ঘুমাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, চোখের ওপর হাত রেখে শুয়ে আছে সে। মাঝখানে একটা বালিশ দেওয়া। আয়না কোনো প্রকার শব্দ না করে ধীর পায়ে এগিয়ে রুমের লাইট বন্ধ করে এক কোণে গুটিয়ে ঘুমিয়ে পড়ল। আগের দিনের মতো আজকেও আদৃশের ঘুম আগে ভাঙলো আর আয়নার হাত তার বুকের ওপর পেল। তার বুকের ওপরের টি শার্টের অংশ শক্ত করে মুঠোয় পুরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। আদৃশ সাবধানে আয়নার হাত ছাড়িয়ে উঠে পড়ল। ফ্রেশ হয়ে এসে আয়নাকে ঘুম থেকে তুলে দিল। তারপর নিয়ম অনুযায়ী 1.5 ঘন্টা পড়ানোর পর তাকে ছাড়লো। নাস্তা করে তাকে কোচিনে পৌঁছে দিয়ে নিজের গন্তব্যে চলে গেল। ক্লাসে বসে আছে আয়না। আজকেও সে আগেই এসেছে। মিথিলা আর দীপ এখনো আসেনি। আয়না ক্লাসরুমে ভালো করে একবার চোখ বুলালো। তাতে সে বুঝলো এখানে 4-5 জন করে আলাদা আলাদা গ্রুপ আছে। সে মনে মনে শুকরিয়া আদায় করলো দীপ আর মিথিলার জন্য। ভাগ্যিস তাদের পেয়েছে, না হলে এদের কারোর সাথে মেশার ক্ষমতা তার নেই। কাঁধে জোরে সোরে একটা
থাবা পড়ায় লাফিয়ে উঠল আয়ানা। পাশে তাকিয়ে দেখলো মিথিলা দাঁত কেলিয়ে বসে আছে। না চাইতেও আয়ানা চোখ গরম করে তাকালো মিথিলার দিকে। মিথিলা হঠাৎ আক্রমণে প্রচণ্ড ভয় পেয়েছে। আয়ানা চোখ গরম করে তাকানো দেখে মিথিলা ভয়ে তো পেলই না, উল্টো আরও দাঁত কেলিয়ে বলল,